শুভরা দুটো গাড়ি করে শপিংয়ে যাবে। একটাতে তুহিন, তুরি ও তাদের সকলের আদরের তানহা, আর অপরটাতে শুভ, বুশরা, মীরা ও শান্তি চৌধুরী। তুহিনরা তাদের গাড়ি নিয়ে চলে গেল শুভদের আসতে বলে। বুশরা আগে আসুক, তারপর তারা দেখাচ্ছি মজা। কি যে করেছে ঘরে দরজা আটকে ওই বোবা মেয়েটাকে নিয়ে, যত সব আদিক্ষেতা। গাড়িতে বসে থাকতে বিরক্ত হচ্ছেন শান্তি চৌধুরী। আসলে ঠিক বলেছ মামি, মেয়েটা বোবাই বটে। তা না হলে এত হ্যান্ডসাম একটা ছেলে তাকে যে যে কথা বলতে চায়, আর সে কি করে বোবার মতো ফেল করে তাকিয়ে থাকে। হুম, কি হলো, কি বিবি করছিস? নাথিং মামি, ভাবছি। কি ভাবছিস? ভাবছি যে তোমার মেয়েটার বিয়ে দিলে কি হবে। ও তোকে ভাবতে হবে না, আমার মেয়ে কত লক্ষ্মী তুই কি জানিস? হেসে ফেলে শুভ মামির কথায়। সে তো তার মামির বোরিং যাতে না লাগে তাই বলল কথাটা। এদিকে বুশরা মীরাকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে, আর এটা ওটা বকবক করছে। কেউ একজন যে এদিকে তাকিয়ে তার কয়েকটা হার্টবিট মিস করে ফেলেছে সে খেয়াল কারোরই নেই। ছোট ভাইয়া, তুমি এখনো যাওনি? বুশরা তুর্যকে প্রশ্ন করে, কিন্তু তুর্য তো তার সামনে দাঁড়ানো হলুদ পরীকে দেখতে ব্যস্ত। মীরা হলুদ রঙের একটা সুতির গাউন পরেছে, মাথায় হলুদ ওড়না টানা, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দেওয়া, আর দুই ভ্রু জোড়ার মাঝখানে ছোট্ট কালো টিপ। ব্যাস, তাতেই দুনিয়ার সকল সৌন্দর্য এসে ভিড় করেছে মেয়েটার মাঝে। তুর্য আর মনে বলে ওঠে, মাশাআল্লাহ। তবে উপস্থিত দুজনের মধ্যে কারো কানে তা পৌঁছে না। কি হলো, এভাবে হা করে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? কথাটা বুশরা বেশ জোরে বলল, যার ফলস্বরূপ মীরা খানিকটা লজ্জা পেল। হুম, কিছুটা অপ্রস্তুত হয়ে বলল তুর্য। কি হুঁ, হ্যাঁ? কখন থেকে ডাকছি তোমায়? ছোট ভাবিকে দেখে তো তোমার হুঁশ উড়ে গিয়েছে। ছোট ভাইয়া, এত যে সুন্দর দেখছে সব আমার জন্য, তাই আমার কাছে শুক্রিয়া আদায় করো, ভাব নিয়ে বলে বুশরা। তাই না? বলে তুই যে বুশরা কান টেনে ধরে। ছোট ভাইয়া ছাড়ো, ব্যথা পাচ্ছি। ড্যাড কিন্তু বাড়িতেই আছে, ডাক দেবো এখনই? কাঁদো কাঁদো মুখ করে বলে বুশরা। যা দেখে ছেড়ে দেয় তুর্য, আর মুখে বলে, যা ভাগ। বুশরা তার ছোট ভাইয়ের কাছ থেকে ছাড়া পাওয়া মাত্র দিল এক ভো দৌড়। মীরা বুশরাকে অনুসরণ করে যেতে গেলে তুর্যর কথায় থেমে যায়। তুর্য আবার আগের ন্যায় আয়েসি ভঙ্গিতে বসে পড়েছে। তোমাকে যেতে বলিনি, এখানে এসে বসো। তুর্য তার পাশে ফাঁকা জায়গাটা দেখে গম্ভীর সুরে বলে। মীরার বুক কাঁপতে থাকে। এই লোকটা চাইছে কি, তাকে কি যেতে দেবে না? ভাবছে মীরা। কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে তুর্যের পাশে বসে সে, আর তাকে অবাক করে দিয়ে তুর্য তার দু হাত দিয়ে মীরার কোমর টেনে নিজের কোলে বসায়। অতপর ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা মীরার অধর যুগলে রেখে স্লাইড করতে থাকে। এতে মীরার সর্বাঙ্গ মৃদি রোগীর ন্যায় থরথর করে কেঁপে ওঠে। যেখানে ন্যাচারাল লিপস দেখে কারো হুঁশ উড়ে যায়, সেখানে এসব কৃত্রিম সৌন্দর্যের মানে কি? মোহনীয় কণ্ঠে বলে তুর্য। অতপর পকেট থেকে রুমাল বের করে মীরার অধল যুগলে চেপে ধরে মুছে দেয়। ঘন ঘন ঢোক গিলছে মীরা। নিঃশ্বাস নিতেও ভুলে গেছে সে। তার মুখ বিবর লাল নীল গোলাপি রং ধারণ করেছে মুহূর্তেই। আঁকি ঝোড়া সামান্য উপরে তুলে লোকটার পানে তাকালোয় এক চোখ টিপ মারে তুর্য, যা আরও একরাশ লজ্জারা রাঙিয়ে দিয়ে গেল তাকে। কি হলো বুশরানি, ওই বোবা মেয়েটা কোথায়? ভাইয়ের কথা বলার ধরন দেখে পুরো থ হয়ে যায় বুশরা। হঠাৎ বুশরার চোখ মুখের পরিবর্তন দেখে অবাক হয়ে প্রশ্ন করে শুভ, কি হলো, তোকে এমন লাগছে কেন? আমার ভাইয়া যে কারো অসহায়ত্বে খোঁচা মারে সেটা আমার আগে জানা ছিল না। হঠাৎ তার এই রূপ দেখছি তো, তাই নিজেকে অস্বাভাবিক লাগছে। কথাগুলো বলতে গিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে বুশরার গাল বেয়ে। শুভ বুশরার চোখে পানি দেখে অপ্রস্তুত হয়ে যায়। সে বুঝতে পারছে না হঠাৎ তার বোনের কি হয়ে গেল। বুশরা, আমি শুভকে কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে শান্তি চৌধুরী বলেন, কি হচ্ছেটা কি বুশরা? ভাইয়ার সাথে তুমি কিভাবে কথা বলছো? আর শুভ মিথ্যা কি বলেছে? বোবাকে বোবা বলেছে, তাই বলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি? এক্স্যাক্টলি মম, আমি আমার মাকে খেয়েছি, আমাকে জন্ম দিতে না দিতেই। বুশরা, চেঁচিয়ে ওঠেন শান্তি চৌধুরীর মেয়ের মুখে এর কথা শুনে। কেন মম, এই সত্যিটা বলে তো কোনো মহাভারত অশুদ্ধ হবে না। সেদিন খালামণি তো ঠিকই বলেছিলেন আমার জন্য। অবশ্য একটু কষ্ট পেয়েছিলাম, তাতে কি? এটাই তো সত্যি। তবে তুমি কেন এই সত্যিটা না মেনতে পেরে নিজের বড় বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে? আচ্ছা মম, একটা সত্যি কথা বলবে? আর ছোট ভাবির মতো যদি আবার মুখে কথা না থাকতো, ওই দুর্ঘটনাটা যদি ছোট ভাবির না হয়ে আমার হতো, তবে আমাকেও কি এভাবে বলতে তোমরা? ধপ করে ওখানে বসে পড়ে বুশরা। তার আঁখি চোরা থেকে অবিশ্রান্ত নোনা পানির ধারা বইছে। শুভ বুশরার কথা শুনে কিংকর্তব্যে বিমূঢ়। তার মানে তার মামি তখন সেটা মজা করে নেয়, সত্যি সত্যি বলেছিল।
আর সত্যিই তো, সে কখনো তার হোয়াইট রোজকে কারোর সাথে কথা বলতে দেখেনি, এমনকি তুর্যর সাথেও নয়। আচ্ছা, একটু আগের কথাটা যদি তার হোয়াইট রোজ শুনতো, তবে কি খুব বেশি কষ্ট পেত সে? আর কিছু ভাবতে পারছে না শুভ, তার পুরো মাথা ফাঁকা ফাঁকা লাগছে। শান্তি চৌধুরী গাড়ি থেকে নেমে পড়েছেন। ওনার একমাত্র আদরের রাজকন্যার চোখে সামান্য অশ্রু তিনি সহ্য করতে পারবেন না। এই মেয়েকে তিনি পেটে ধরেননি তো কি হয়েছে? এই মেয়ের সাথে ওনার রক্তের সম্পর্ক নাই থাকুক, আত্মার সম্পর্ক টিকে আছে। শান্তি চৌধুরী ওনার মেয়েকে দু হাত দিয়ে চাপটে ধরেন, অতঃপর বুসরা সারা মুখে চুমু দিয়ে বলেন, এসব কি কথা আমার সোনা মায়ের? তুমি আমার একমাত্র কলিজা রাজকন্যা না? আর কোনো দিনও যদি তোমার মুখে এসব ফালতু কথা শুনি, সেদিন দেখবে আমি কী জিনিস। আর শুভ, আমার ছোট বৌমার জন্য কি শুনছি, আর কোনো দিন যেন তোমার মুখে এসব না শুনি। শান্তি চৌধুরী মেয়েকে নিচ থেকে টেনে তুললেন, অতঃপর মেয়েকে সাথে নিয়ে গাড়িতে বসলেন। তোমার ছোটোভাবে আসছে না যে? মীরা আসছে না দেখে প্রশ্ন করেন শান্তি চৌধুরী। ছোটোভাবে ছোটো ভাইয়ের সাথে আছে, হয়তো তারা দুজনে একসাথে যাবে, নাক টেনে উত্তর দেয় বুসরা। সকলে শপিং করা সম্পূর্ণ হলে যে যার মতো এসেছিল সেভাবে গাড়িতে চলে গেল, তুর্য মীরা ব্যতীত। তুমি এখানে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। তুর্য বলার সঙ্গে সঙ্গে মীরা দুপাশে জোরে জোরে মাথা নাড়ে, যার অর্থ সে কিছুতেই একা একা এখানে থাকবে না। তাই বাধ্য হয়ে তুর্য মীরা হাঁটা ধরল পার্কিং লটে। ঝড়ের গতিতে কেউ একজন এসে ঝাঁপিয়ে পড়ে তুর্যের উপরে। তাল সামলাতে না পেরে সামান্য পিছিয়ে যায় তুর্য, তবুও মীরার হাত ছাড়ে না। জান, আমি ভাবতেও পারিনি এখানে এসে তোমার সাথে দেখা হয়ে যাবে। তুমি একদম ঠিক ছিলে। সত্যিকারে ভালোবাসাকে কখনো ভোলা যায় না। আমিও পারিনি, সেটা বুঝতে অবশ্যই একটু দেরি হয়েছে, কিন্তু আমি বুঝে গেছি তুমি ছাড়া আমি কিছুই না। আমি অনেক চেষ্টা করেছি তোমার সাথে যোগাযোগ করার, কিন্তু পারিনি। তাই দেখো না, সব কিছু ফেলে তোমার কাছে চলে এসেছি। আর কোথাও যাব না, তোমার কাছে থাকবো সারা জীবন। এখানটার মাথা রেখে তুর্যের বুকে তরজরি আঙুল ঠেকিয়ে বলে মেয়েটি। তুর্য নড়তে ভুলে গেছে, একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে সে। তার হাতের মুঠোর মধ্যে থাকা মীরার হাতটা আস্তে আস্তে ঢিল হয়ে আসে। একরাশ দক্ষরা এসে ভিড় করেছে মীরার মনে। সে অনুভূতি শূন্য হয়ে দাঁড়িয়ে একবার নিজের হাতের দিকে তাকায়, যেটা এতক্ষণ তুর্যের হাতের মুঠোর মধ্যে ছিল। তো আর একবার তার স্বামী নামক লোকটাকে জড়িয়ে ধরা মেয়েটার দিকে তাকায়। তার মুখ দেখা যাচ্ছে না, মেয়েটা তার মুখ ডুবিয়ে দিয়েছে তুর্যর বলিষ্ঠ চওড়া বুকে। হঠাৎ মেয়েটার একটা কাজে মীরার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। তার চোখ ফেটে কান্নাগুলো উপচে আসতে চাইছে। মেয়েটা তার ডান হাত দিয়ে তুর্যের দুহাত টেনে নিজের কোমর জড়িয়ে দেয়, অতঃপর মুখ এগিয়ে নিয়ে তুর্যের পুরুষালী শক্ত অধরে নিজের নরম অধর যুগল দিয়ে চুম্বন করতে যায়, কিন্তু চুম্বনের কাজ সম্পন্ন করতে দেয় না তুর্য। তার আগে মেয়েটার কোমর থেকে এক ঝটকায় হাত ছাড়িয়ে জোরে ধাক্কা দেয়, যার ফলস্বরূপ মেয়েটা তুর্যর থেকে বেশ অনেকটা দূরে ছিটকে পড়ে। যেমনটা এতদিন আমার থেকে দূরে ছিলে, তেমনটাই থাকবে, সেটা তোমার জন্য মঙ্গল। হেসে সে কথাগুলো বলে পুনরায় মীরার হাত নিজে হাতের মুঠোয় নিয়ে হাঁটা দেয় তুর্য। এদিকে মেয়েটার চোখে মুখে দেখা যায় একরাশ কৌতূহল। সে বুঝতে পারে না তুর্যের সাথে মেয়েটাকে কেমন চেনা চেনা লাগছে, তবে এটা যে বুসরা হবে না সেটা সে 100% শিওর, কারণ বুসরাকে সে চেনে। সামনাসামনি না দেখুক, তুর্যের ফোনে তা দেখেছিল। আর যাই হোক, মেয়েটার ব্রেন অতটাও কমা নয় যে সে গোলুমুলো সেই ছোট্ট বুসরাকে চিনতে ভুল করবে। মারিয়া, তোকে তুর্য চৌধুরী পাত্তা দিল না? তুর্য তার মারিয়াকে ধাক্কা দিল? হাউ ইজ পসিবল? বিড়বিড় করে বলে মারিয়া নামের মেয়েটা। থমথমে চেহারা নিয়ে ড্রাইভিং সিটে বসে আছে তুর্য, রাগে তার মাথা ছেড়ে যাওয়ার উপক্রম। মীরা তার দিকে ফিরেও তাকাচ্ছে না, জানালা দিয়ে বাইরে তাকিয়ে চোখের পানি ঝরাচ্ছে মেয়েটা, যা তুর্যর একেবারে অসহ্য লাগছে। তুর্য সিটবেল্ট খুলে মীরার একদম কাছে চলে যায়, অতঃপর তার ডান হাত দিয়ে শক্ত করে মেয়েটার গাল চেপে ধরে বলে, এই মেয়ে, তোর সমস্যাটা কোথায় একটু বলবি? কেন এত প্যানপ্যানানি শুরু করেছিস? হয়েছেটা কি? কি হলো? কিছু বলছিস না কেন? আরে তোকে কিছু বলছি, উত্তর কেন দিচ্ছিস না? আর এই এই মেয়ে, তোকে না না করেছি কান্না করতে, তবে চোখের পানি কেন ফেলছিস? বলছি না তো চোখের পানি দেখলে ভয়ঙ্কর কিছু করে বসবো। তুর্যের কথায় কী আছে জানা নেই মীরার, তবে চোখ মুখ খিচে দাঁতে দাঁত চেপে কান্নাগুলো আটকে নেয়, যার ফলস্বরূপ তার সারা শরীর কেঁপে কেঁপে ওঠে। মীরা কান্না থেমে যেতেই সরে আসে তুর্য নিজের সিটে। পুনরায় সিট বেল্ট লাগিয়ে বড় বড় দুটো শ্বাস নেয়, অতঃপর সামান্য রিল্যাক্স হয়ে গাড়িতে টান দিল। তুর্যদের গাড়ি এসে থামে চৌধুরী ভিলার গেটের সামনে। মীরা আর চোখে তুর্যকে দেখে নেয় একবার। লোকটা মনে হয় এখনও রেগে আছে। আচ্ছা, তুর্য কি মীরার কান্নার জন্য এভাবে রেগে গেল, নাকি ওই মেয়েটার ওপর যত রাগ হয়েছিল তা মীরার ওপরে ঝাড়ে? মনে মনে এসে ভেবে চলেছে মীরা। কি হলো?
এখানে বসে থাকার ইচ্ছে আছে নাকি? তুর্য বলতেই মীরা তাড়াহুড়ো করে গাড়ির দরজা খুলে নামতে গেলে তার একটা হাতে টান লাগে। ঘাড় ঘুরতে দেখতে পায় তুর্যের হাতের মধ্যে তার হাত, আর তার দৃষ্টি জোড়া মিলাতেই নিবদ্ধ। তা দেখে মেয়েটা তার নয়ন জোড়া এদিক ওদিক করতে থাকে। এখন কি একটা শাওয়ার নেবে, তারপর নিচে এসে লাঞ্চ করে তবে রেস্ট নেব। আমার ফিরতে দেরি হবে। কথাগুলো বলে তুর্য মীরার কপালে উষ্ণ চুমু এঁকে দেয়, অতঃপর হাত ছেড়ে বলে, যাও। এতে মীরার খুব বেশি অবাক হয় না, কারণ কদিন যাবৎ এই লোকটা তার সাথে এভাবে ট্রিট করছে। তার মাথায় এখন পার্কিং লটে তুর্যর উপর ঝাঁপিয়ে পড়া মেয়েটার ঘুরঘুর করছে। মীরা খুবই সরল, তাই বলে অতটা বোকা নয়। সে ভালো মতো বুঝতে পারছে তুর্যর সাথে মেয়েটার কিসের সম্পর্ক, আর সেটা এখনও আছে নাকি নেই সেটাই জানতে হবে মীরাকে। আচ্ছা, যদি কিছুই না থেকে থাকে তবে মেয়েটা ওভাবে লিপ টু লিপ কিস করতে চাইলো কেন? আর তুর্যই কেন বলল না মেয়েটাকে যে মীরা তার বিয়ে করাবো? এই সমস্ত প্রশ্ন মীরার মাথায় ঘুরপাক খাচ্ছে। আজ সন্ধ্যেটা এত পানসে কেন মামি? সিঁড়ি বেয়ে নামতে নামতে শুভ প্রশ্ন করে তার মামিকে। তুহিন বড় বৌমা আর আমার দিদিমণিটা তার নানু বাড়ি গেল, আবারও তাদের স্পেশালভাবে দাওয়াত করতে। শেষের কথাটা মুখ বাঁকিয়ে বললেন শান্তি চৌধুরী। আমাকেও তো সঙ্গে নিতে পারতো। নিতে চেয়েছিল, তুই যাসনি। হোয়াট? হুম, তোকে অনেকবার ডাকা হয়েছিল, কিন্তু তুই ঘুমে বিভোর ছিলি। আচ্ছা বল, কি খাবে? এক কাপ কড়া কফি। মাথাটা বেশ ধরেছে। শান্তি চৌধুরী একজন মেয়েটকে ডেকে এক কাপ কড়া কফি দিতে বললেন। শুভর কফির মগটা নিয়ে বসে দরজার সামনে দাঁড়ায়। তার একমাত্র বোন তার উপর অভিমান করেছে। সেই অভিমানকে ধূলিসাৎ করতে দরজায় টোকা দেয় শুভ। কে? একটু পরে এসো, পড়ছি এখন, বলে বুসরা সে জানে দরজার ওপাশে এখন কে হতে পারে। বুস, দরজাটা একটু খোল পাখি, ভাইয়ার দরকারি কথা আছে তো। পরে বলো, এখন সময় নেই, বিজি আছি। এমনিতেই কাল কাল সারা দিন ব্যস্ত থাকবো, তাই এখন একটু পড়তে দাও, এ মাসে পরীক্ষা আমার। শুভ বোঝা গেছে তার অভিমানী বোন এখন দরজা খুলবে না, তাই আর বৃথা চেষ্টা না করে ছাদের দিকে পা বাড়ালো। শুভ ছাদে পা দিতেই এক অদ্ভুত সৌন্দর্যের সম্মুখীন হয়। ছাদে রেলিং ধরে রাস্তার দিকে মুখ করে এক নারী অবয়ব দাঁড়িয়ে আছে। কোমর ছাড়িয়ে রেশমের চুলগুলো পড়ে রয়েছে পিঠে, আর সেই নারী অবয়বটি তার দৃষ্টি স্থির রেখেছে সুদূর আকাশের ওই অর্ধচন্দ্রাকারটির দিকে। এই আলো ছায়া মনোরম পরিবেশ, তার ওপর এই অতিমাত্রায় সৌন্দর্য নারীপিষ্ট অবয়ব, যা শুভর আঁকিজোড়াকে শীতল করতে যথেষ্ট। আস্তে আস্তে শুভ গিয়ে দাঁড়ালো সেই নারী অবয়বটির পিছনে, কিন্তু সেদিকে সেই নারীটির কোনো খেয়াল নেই। তাই শুভ বুদ্ধি করে খক খক করে কেসে উঠল। কাশির শব্দে নড়ে চড়ে ওঠে মীরা। হ্যাঁ, ওটা মীরাই ছিল। ঘরে তার দম বন্ধ লাগছিল, তাই তার প্রকৃতির হাওয়া গায়ে মাখতে ছাদে আসা। মীরা তার পেছনে শুভকে দেখে অপ্রস্তুত হয়ে যায়। তড়িঘড়ি করে গায়ে জড়ানো ওড়নাটা একপাশে মাথায় টেনে নেয়, অতঃপর শুভকে একটা জোরপূর্বক হাসি উপহার দেয়। এ কি হোয়াইট রোজ, তুমি কান্না করছিলে? শুভ তার হোয়াইট রোজের চোখের দিকে তাকিয়ে চমকে গিয়ে প্রশ্নটা করে। মীরা আবারও তার ঠোঁটে যত হাসি বজায় রাখার চেষ্টা করে দুদিকে মাথা নাড়ে। তাহলে তোমার চোখগুলো এমন ফোলা ফোলা লাগছে কেন? শুভকে আবারও প্রশ্ন করতে দেখে মীরা মুচকি হেসে চোখ দুটি বন্ধ করে একপাশে মাথা নাড়ে, যার অর্থ এমনি। হোয়াইট রোজ, আই এম সরি। শুভর এহেন দুঃখে ভরা কণ্ঠ শুনে বেকু বনে যায় মীরা। সে ছেলেটার দিকে তাকিয়ে ঘন ঘন চোখের পাতা নাড়ে, যা দেখে হো হো করে হেসে ওঠে শুভ। অতঃপর বলে, বলতে ইচ্ছে করলো তাই বললাম। আচ্ছা হোয়াইট রোজ, তুমি আমার বন্ধু হবে? কথাটা বলে শুভ তার ডান হাতটা বাড়িয়ে দেয়। মীরা শুভর হাতের দিকে একবার তো আরেকবার তার মুখের দিকে চেয়ে থাকে। সে চায় না কোনো রকম ঝামেলা জড়াতে। তুর্য তাকে সাফ সাফ মানা করে দিয়েছে শুভ নামের ছেলেটার সাথে না মিশতে, এমনকি সে যেখানে থাকবে সেখানে মীরার থাকা নিষেধ। মীরাকে হাত কসলাতে দেখে শুভর মুখটা নিমিষে ছোট হয়ে যায়। একরাশ অন্ধকারে ঢেকে যায় মুখখানা। আস্তে করে সে তার বাড়ানো হাতটা নিজের কাছে টেনে নিয়ে মাথা নিচু করে নেয়, যেন কি অন্যায় কাজটাই না করে ফেলেছে সে। মীরা শুভর মুখটা দেখে খারাপ লাগে। ছেলেটা ততটাও খারাপ নয় যতটা সে প্রথম দিন ভেবেছিল। তাই সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল। তুর্যের কথা অবাধ্য হয়ে শুভর দিকে বন্ধুদের হাত বাড়িয়ে দিল। চৌধুরী ভিলা আজকে সন্ধ্যাটা অন্য সব সন্ধ্যার চেয়ে অনেক স্পেশাল। আর হবেই না বা কেন? জাহিদ চৌধুরীর ছোট নবাবের রিসেপশন বলে কথা। সারা বাড়ি বাহারি রকমের লাইটিং আর ফুলে ফুলে সজ্জিত। বিভিন্ন রকমের ফুলগুলো যেন নিজেদের মধ্যে সুবাসে ছড়ানোর প্রতিযোগিতা চালাচ্ছে। তবে এর মধ্যে রজনীগন্ধা এক ধাপ এগিয়ে। সে তার মিষ্টি গন্ধটা সকলের নাকে গিয়ে ধাক্কা দিচ্ছে সবার ঊর্ধ্বে গিয়ে। মাহি সে সকালে চলে এসেছে চৌধুরী ভিলায়, অবশ্য মীরার বড় ভাই হিসেবে নয়,
বরং তুজোর বেস্ট ফ্রেন্ড হয়ে তার একমাত্র বেস্ট ফ্রেন্ডের রিসেপশন বলে কথা, তার তো দায়িত্ব বলে কিছু আছে নাকি? হুট করে এত কিছুর আয়োজনে হিমশিম খাচ্ছে সকলে। তবে এরই মধ্যে শুভকে দেখা গেল নীল রঙের পাঞ্জাবি পরে সিল্কের চুলগুলো হাত দিয়ে সেট করতে করতে এদিকে আসছে। কি ব্রো, আর আর কতক্ষণ? মাহিরের উদ্দেশ্যে বলল শুভ। এই তো, বলে মাহির শুভর দিকে ফেরে। হিরো তো দেখতে সেজে গুজে রেডি, তা হিরোইন খোঁজার জন্য হেল্প লাগবে নাকি? দুষ্ট হাসির সহিত এক চোখ টিপ দিয়ে বলে মাহির। আসছে বন্ধু চামচা আমার হিরোইন খুঁজতে, মুখ বাঁকিয়ে বলে শুভ। মায়ের শুভের পেটে খোঁচা দিয়ে বলে, তুহিন ভাইয়া ভাতে তোদের দুই ভাইয়ের পেটে শুধু হিংসাতে ভরপুর, দুটোই তোরা কুমির। আর তোমার বন্ধু যে মাথা 10 কেজি ইগো নিয়ে ঘরে, তার বেলায় শুভর কথা বলার ধরন দেখে হো হো করে হাসতে থাকে মাহির। মাহির ভাই, আপনার হাসিতেই কেউ একজন বারবার খুন হয়, সে খেয়াল কি রাখেন আপনি? মাহিরকে হাসা দেখে দূরে দাঁড়ানো বুসটা বিড়বিড় করে বলে, আজকে আমি আমার মনের কথা বলে দেবো আপনাকে, এতে আমাকে যদি বেহায়া বলেন তবে তাই শ্রেয়। ভালোবাসার মানুষের কাছে একটু বেহায়া হওয়াই যায়। এক চুটে উপরে চলে গেল বুসটা, ঠোঁটে তার মিটি মিটি হাসি। স্টেজের ওপরে পাশাপাশি দুটো সিংহাসন পাতা, তাতে বসে আছে তুর্য মীরা। তাদের দুজনের মুখে হাসির ছিটে ফোটাও নেই, তবে মীরা জোরপূর্বক হাসার চেষ্টা করছে। কি সমস্যা? এভাবে আমার দিকে আর চোখে তাকানোর মানে কি? লোকজনের দৃষ্টি আমাদের দিকেই তাক করা। সো স্টুপিডের মতো আমাকে দেখা বন্ধ করে সামনে তাকাও। দাঁতে দাঁত চেপে বলে তুর্য। একটু আগের ঘটনার জন্য যে লোকটা বেজায় রেগে আছে তা আর বুঝতে বাকি থাকে না মীরার। ফ্ল্যাশব্যাক। মীরাকে সাজানোর জন্য আলাদা করে পার্লারে মেয়েদের দরকার পড়েনি, কারণ আমাদের বুসরানি বুসরা একাই 100। মাহির কারো সাথে ফোনে কথা বলছে, তবে কার সাথে বলছে তা বোঝা গেল না। কই হলো তোমাদের? নিচে তো সকলে ওয়েট করে আছে ওয়েটরোজকে দেখবে বলে। বাকি কথাটা গলায় আটকে যায় শুভর। তার দৃষ্টি স্থির হয়ে গেছে তার হোয়াইট রোজের ওপর। এইভাবে যে কত সেকেন্ড কেটে গেল তা টের পেল না শুভ। ভাইয়া, তোমরা দরজা আগলে দাঁড়ালে ভিতরে যাব কিভাবে? কোমরে দুহাত দিয়ে মিছের আগে সুরে বলে বুসটা। আরে বুসটা নিজে, তোমাকে তো মিস করছিলাম এতক্ষণ। মাহির কথা বলতেই সে আরও আপ্লুত হয়ে যায়, সঙ্গে সামান্য লজ্জাও পায়। তবে সবাই আছে বিধায় নিজেকে স্বাভাবিক করে বলে, মাহির ভাই, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো, শুনছি। এখন না, পরে। বুসটার এহেন কথায় মাহির কিছু না মনে করলেও শুভর ভ্রুজোড়ায় ভাঁজ পড়ে। জাহিদ চৌধুরীর কনিষ্ঠ পুত্রবধূকে দেখার জন্য সকলে উতলা হয়ে আছেন। তাদের সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ে নিচে নামছে মীরা। তার এক পাশে বুসরা, অন্য পাশে তুলি। তাদের পেছনে 3 ধাপ উঁচুতে মাহির, আর তার কোলে তানহা। তানহা তার গলাটা শক্ত করে জড়িয়ে ধরে কী যেন বলছে, আর একের পর এক চুমু এঁকে দিচ্ছে মাহিরের গালে। এতে মাহির মিটিমিটি হাসছে তানহার অগোচরে, যাতে বাচ্চাটা বোঝে না যায় সে হাসছে। তবে তানহাও কম চায় না, সে তার মাহি পাপাকে কিছুতেই রাগ করে থাকতে দেবে না। যতক্ষণ না তার রাগ ভাঙছে ততক্ষণ সে একচুলো নড়বে না কোল থেকে। মেয়েটার সৌন্দর্য দেখে উপস্থিত সকলে মুগ্ধ। সবাই মেয়েটার রূপের প্রশংসা করতে লাগলো। মীরা আকাশি রঙের বেনারসি শাড়ি পরেছে। শাড়িটা দেখতে অতটা সুন্দর নয়, তবুও যেন মীরাকে তাতে অপরূপা লাগছে। এদিকে তুর্যর অবস্থা কাহিল। সে ভাবতেও পারেনি তার পছন্দ করে দেওয়া শাড়িতে মেয়েটাকে এত সুন্দর লাগবে, কিন্তু সে তো পছন্দ করেনি। মেয়েদের জিনিস সম্পর্কে তার সামান্য ধারণাটুকু নেই। শুধুমাত্র ছোট বোনের আবদার পূরণ করতে আর কিছু ফর্মালিটির জন্য শাড়িটা তাদের দিকে এগিয়ে দিয়ে বলেছিল এটা সুন্দর। আর এতেই সবাই ধরে নিয়েছে এই শাড়িটা তুর্যর পছন্দ। না, মেয়েটার শরীরে কোনো সুন্দর পোশাকের দরকার নেই, বরং যে কোনো পোশাকে মেয়েটার শরীরে ছোঁয়া পেলে উল্টে সেই পোশাকের সৌন্দর্য বৃদ্ধি পাবে। মাহিরের ধাক্কায় তুর্য তার ভাবনা থেকে বেরিয়ে আসে। অনেক সময় পাবি দেখার, এখন যা ওখানে গিয়ে বস, তোদের কটা ছবি তুলুক। কথাটা বলে মাহির সরে আসে ওখান থেকে। তার নজর এখন সদর দরজার দিকে। বারবার কাউকে ফোনে ট্রাই করছে মাহির, তবে সে কাঙ্ক্ষিত নম্বরটি সুইচ অফ দেয় বলছে। ভিতর ভিতর রাগে গজগজ করছে মাহির, কিন্তু ওপর থেকে কাউকে বুঝতে দিচ্ছে না। খোদার কসম, আজ যে তোর কী অবস্থা করব তুই কল্পনা করতে পারবি না মিলি, শুধু বাড়ি যাওয়ার অপেক্ষা। তুর্যের হাসি হাসি মুখটা নিমেষে চুপসে যায় মীরা আর শুভকে একসাথে দেখে। অবশ্য ওখানে শুভ একা নেই, বুসরা, তুলি আরও অনেকে আছে। তবু তুর্যের ভালো লাগছে না। তার মন চাইছে মেয়েটাকে টেনে নিয়ে চলে যেতে এখান থেকে। অনিচ্ছা সত্ত্বেও তুর্য মীরার পাশে তার জন্য বরাদ্দকৃত জায়গাটি বসলো বেশ ভাব নিয়ে। তা দেখে মেয়েদের মতো ভেঙচি কাটলো শুভ, যেটা তুর্যের চোখ এড়ালো না। আর দেখলো মীরা শুভর ভেঙচি কাটা দেখে ফিক করে হাসলো, যা তার রাগকে দ্বিগুণ করে দিতে যথেষ্ট।
ফ্ল্যাশব্যাক এন্ড। অতিথিরা মীরার রূপের প্রশংসা করার পাশাপাশি সমালোচনা করতে ভুলল না। তুর্যের এক মামি তো বলেই ফেললেন, ছোট আপা তুর্যপাটা কিন্তু কাজটা ঠিক করেনি। ওই মেয়ে সৌন্দর্যের মোহে পড়ে বিয়ে তো করে ফেলেছে, তা সারা জীবন এই বোবা মেয়েকে নিয়ে কাটাতে পারবে তো? কথাগুলো বেশ জোরে বলাতে তুর্য মীরাসহ স্টেজের আশেপাশে অনেকে শুনতে পেল। তুর্য এমনিতেই অনেক রেগেছিল, তার ওপরে এই মহিলার কথাগুলো ছিল আগুনে ঘি ঢালার ন্যায়, যা তুর্যর মেজাজ পুরোটাই বিগড়ে গেল। আচমকা তুর্য উঠে দাঁড়ালো, অতঃপর সামনের দিকে পা বাড়ালো ওই মহিলাটাকে কিছু কড়া কথা শোনাবে বলে, কিন্তু যাওয়ার আগে তার হাতের টান পড়ল। তুর্য ঘাড় ঘোরালে দেখতে পায় তার একটা হাত মীরা দু হাত দিয়ে শক্ত করে চেপে আছে আর মাথা নেড়ে যেতে না করছে। কিন্তু তুর্য সেদিকে পাত্তা না দিয়ে বলে, মীরা আমার হাতটা ছাড়ো। শান্তভাবে বলে কাজ হচ্ছে না দেখে তুর্য তার আগের ফর্মে চলে এসে তাতে দাঁত চেপে বলে, হাতটা ছাড়তে বলেছি। কেঁপে ওঠে মীরা তুর্যর বলার ধরন দেখে। পরিস্থিতি বেগতিক দেখে মাহির তুর্যের সামনে চলে আসে। তার নিজেরও রাগ লাগছে, মনে হচ্ছে এই মহিলার জবান কেড়ে নিতে, কিন্তু আজকের দিনে সে কোনো রকম ঝামেলা করতে চায় না। তাই বন্ধুকে শান্ত করতে বলে, রিল্যাক্স তুর্য, এত হাইপার হবি না প্লিজ। অনেক লোকজন এখানে, আর দেখ আমার বোন কিন্তু ভয় পাচ্ছে। আল্লাহর ওয়াস্তে মীরার জন্য হলেও একটু শান্ত থাক। মাহিরের কথা শুনে তুর্য মীরার দিকে তাকালে দেখতে পায় মেয়েটা মৃদু কাঁপছে, আর তার চোখে মুখে রয়েছে একরস ভীতি, যা দেখে তুর্য আর কিছু বলে না। তবে তার রাগটা চেপে রাখার ফলে কেমন ফোঁস আওয়াজ হচ্ছে তার শ্বাস প্রশ্বাস থেকে। বুশরার দু চোখ শুধু মাহিরকে দেখে চলেছে। সে শুধু অপেক্ষা করছে মাহিরের একটু ফ্রি হওয়া নিয়ে, কিন্তু লোকটাকে এমন অস্থির লাগছে কেন? হঠাৎ বুশরা খেয়াল করে মাহিরের দু চোখ এমন লাল হয়ে আছে, আর সেই লাল চক্ষুজোড়া নিয়ে লোকটা সদর দরজার দিকে স্থির দৃষ্টি রেখে দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। বুশরা সেই দৃষ্টি অনুসরণ করলে দেখতে পায় মিলি সদর দরজা দিয়ে তার ডেডির হাত ধরে এগিয়ে আসছে। আজ সে শাড়ি পরেছে, কালো রঙের জামদানি শাড়ি, তার সাথে ম্যাচিং করে মাথায় কালো হিজাব বাঁধা, মুখে হালকা মেকআপ। এই নিয়ে দুবার শাড়ি পরলো মেয়েটা। 4 বছর আগে একবার পরেছিল, আর আজ আবার পরলো। মিলের গলা শুকিয়ে যাচ্ছে, ঘন ঘন ঢোক গিলছে মেয়েটা, কিন্তু তার তৃষ্ণা নিবারণ হচ্ছে না, আর না কোনো পানীয়তে হবে। এত যখন তাকে ভয়, তবে তার দেওয়া শাড়ি পরতিস। কানের কাছে কারো গরম নিঃশ্বাসের সাথে চাপা কণ্ঠস্বর শুনতে পেয়ে চমকে যায় মিলি। সে ঘাড় না গড়িয়ে বুঝতে পারে ব্যক্তিটিকে, যা আরও দুটো ঢোক নিজের অজান্তে গিলে ফেলে মেয়েটা। সে তার নার্ভাসনেসগুলো এক সাইডে রেখে কিছু বলতে উদ্যত হলে সেখানে উপস্থিত হয় বুশরা। মিলি আপি, আপনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন? আর এত দেরি কেন করলেন আসতে? কই না তো, আমতা আমতা করে মিলি। অতঃপর আবারও বলে, আমাদের গাড়ির সামনে একজন বৃদ্ধা এসে পড়েছিলেন। অবশ্য উনিও বুঝতে পারেনি বয়স হয়েছে তো। কথাটা শোনা মাত্র আঁতকে ওঠে বুশরা। তার অবস্থা দেখে মিলি মুচকি হেসে বলে, রিল্যাক্স বুশরা, ড্যাডি ওনার কিছু হতে দেয়নি। আগে ব্রেক কষে নিয়েছিল। অবশ্য হাতে সামান্য চোট পেয়েছিলেন উনি। ওনাকে ডাক্তার দেখিয়ে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে তবে এসেছি, তাই তা তো দেরি হয়ে গেল আসতে। অতঃপর আর চোখে মাহিরের দিকে তাকিয়ে বলে, ফোনটা নিতেও ভুলে গেছি। সুইচ অফ করে চার্জে বসিয়েছিলাম, পরে ফোন বলে আর মনে নেই। মাহিরের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেল না মিলি। এখনও পর্যন্ত মাহির তার মুখটা গম্ভীর করে রেখেছে। চলুন আপি, আমরা ভিতরে যাই। বুশরা মিলিকে আর দাঁড়াতে না দিয়ে টেনে নিয়ে ভেতরে চলে যায় সেখান থেকে। এতে মাহিরের বিরক্ত যেন আরও বেড়ে গেল। মীরা মিলিকে দেখা মাত্র বসা থেকে উঠে দাঁড়ালো, আর মিলি গিয়ে তাকে জড়িয়ে নিল নিজের সাথে। আল্লাহ, আমার ছোট্ট বাবুইটাকে কত সুন্দর লাগছে, একদম নতুন বউ। উপস, মীরা তো এখন সত্যিকারের বউ, তুর্য ভাইয়ার বউ, উত্তেজিত হয়ে বলে মিলি। আর তার কথায় লজ্জায় মূর্ছা যায় মীরা। আর ভাইয়া, আপনাকেও কোনো রাজকুমারের থেকে কম লাগছে না। মিলির কথায় আর চোখে তুর্যকে দেখে নেয় মীরা। সে ভাবছে এতক্ষণ যাবৎ তো সে এই লোকটার পাশে বসে তার দিকে তাকিয়েছিল, কই তখন তো এত সুন্দর লাগেনি, তবে এখন কেন লাগছে? আবার পরক্ষণে ভাবে, উফ, তখন তো সে ভয়ের মধ্যে ছিল, কখন জানি লোকটার অন্তরাত্মা কাঁপানো সে ধমকটা দেয়। তুর্য মীরার শাড়ির সাথে মিলি আকাশি রঙের শেরওয়ানি পরেছে, হাতে ব্র্যান্ডের ঘড়ি, তার সিল্কি চুলগুলো জেল দিয়ে সেট করা, তার সবচাইতে নজরকার আকর্ষণীয় গাল ও থুতনির চাপদাড়িগুলো ছোট করে কাটা, যার জন্য তার মুগ্ধ করা সৌন্দর্য আরও ফুটে উঠেছে। সৌন্দর্যের উপরে দেখছি পিএইচডি করেছিস, তা আমাকেও একটু বল কেমন লাগছে? মিলির উদ্দেশ্যে তাতে দাঁত চেপে বলে মাহির। মাহিরের এহেন কথায় সে নিজের বড় বড় আঁখি দ্বারা তার আপাত মস্তক পরখ করে।
মাহি সবুজ রঙের পাঞ্জাবি পরেছে, সেটার হাতা কনুই পর্যন্ত গোছানো, হাতে ব্র্যান্ডের ঘড়ি। তার সেট করা চুলগুলো সামান্য এলোমেলো হয়ে বেশ কয়েকটি চুল তার কপালে এসে পড়েছে, কিন্তু সেদিকে তার কোনো হুঁশ নেই। তার দিকে মুচকে হাসে মেলি, অতঃপর বলে, কিউট। হোয়াট? আমি কোনো বাচ্চা নাকি? বলে মাহির মিলিকে চোখ রাঙানি দিয়ে নীরবে শাসিয়ে দিল, যার অর্থ তোকে পরে দেখে নিচ্ছি। খাওয়া দাওয়ার পাট চুকে গেছে অনেকক্ষণ আগে। অনেক অতিথি বাড়ি ফিরে গেছেন খাওয়ার পরেই। শুধুমাত্র খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা থেকে গেছেন। ওনারা এখন ড্রয়িং রুমের সোফায় বসে গল্প করতে ব্যস্ত। এমন সুবর্ণ সুযোগ বড়রা খুবই কম পান, তাই ওনারা লুফে নিচ্ছেন আজ। মীরা বড়দের মধ্য থেকে খুবই বিরক্ত হচ্ছে। সে মনে মনে খুব করে চাইছে এখানে একজন আসুক আর তাকে নিয়ে যাক তাড়াতাড়ি। সে ক্লান্ত, খুবই ক্লান্ত। কিন্তু না, এই মুহূর্তে তাকে সাহায্য করার জন্য কেউ এলো না। ছোটরা একটাও এখানে নেই, তারা তো যে যার কাজে ব্যস্ত। তুর্য গেছে তার এক সিনিয়র ডাক্তারকে ছাড়তে। মিলি এতক্ষণ যাবৎ মীরার কাছে বসেছিল। হঠাৎ তার সামনে তাদের বয়সের অথবা তার থেকে 1-1.5 বছরের ছোট একজন হ্যাংলা পাতলা ছেলে এসে দাঁড়ায়। উপরে সেনামানে তুলি ভাবে আছেন, ওনার আপনাকে প্রয়োজন। কথাগুলো এক নিঃশ্বাসে বলে যেভাবে এসেছিল সেভাবে চলে গেল ছেলেটা। যার যাওয়ার দিকে তাকিয়ে ভুরুজোড়া কুঁচকে যায় মিলির। সে ভাবতে থাকে আসলে ছেলেটাকে কি বলে গেল। তুলি ভাবি ডাকছে মানে কি? তুলি ভাবি তো রান্নাঘরে। আচমকা মিলির কক্ষুজোড়া বড় আকার ধারণ করলো। কত বড় বেয়াদব ছেলেটা, কেমন করে মিথ্যা বলে চলে গেল। দাঁড়াও চান্দু, তোমার আমি দেখাচ্ছি মজা, বিড়বিড় করে বলে। তরিতে ছেলেটার পিছনে গেল মিলি। গিয়ে কি বললি? রিজুকে সামনে আসতে দেখে প্রশ্নটা করে মাহির। বলেছি তুলি ভাবি তাকে প্রয়োজন। গুড, এখন যা। স্যার বলছি যে, ওটা কি ম্যাম? মাহিরকে নিজের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে না মানে আসলে আমতা আমতা করে রিজু ভো দৌড় দেয় সেখান থেকে। ছেলেটার কাণ্ড দেখে হেসে ফেলে মাহির, মুখে বলে, ভালো ধরেছিস তুই, এটা ম্যাম, আমার ব্যক্তিগত ম্যাম। বেবির করতে করতে করিডোর দিয়ে হাঁটছে মিলি। হঠাৎ সে অনুভব করলো তার শাড়ির ফাঁক দিয়ে কারো বলিষ্ঠ হাত তার নরম উদরে চেপে বসেছে, যার ফলস্বরূপ সে কেঁপে কেঁপে ওঠে। সে বলিষ্ঠ হাতের ব্যক্তিটি তার হাতের চাপ আর একটু বাড়িয়ে মিলিকে নিজের দিকে আরও বেশি করে টেনে নেয়, যার ফলে মেয়েটার পিঠ গিয়ে ঠেকে সেই ব্যক্তির চওড়া বুকে। তুমি কেন? অন্য কাউকে আশা করেছিলে বুঝি? ফালতু বকা বন্ধ করো আর আমাকে ছাড়ো। এখানে অনেক লোকজন, কেউ দেখবে। তার মানে তুই আমার সাথে একান্তে সময় চাইছিস, রাইট? যেখানে আমাদের কেউ দেখবে না। কথাগুলো বলে মাহির মিলিকে কিছু বলার সুযোগ না দিয়ে তাকে টেনে পাশের রুমে ঢুকে পড়ে। সম্ভবত রুমটা বুশরার। করিডোরের অপর মাথায় ধপ করে বসে পড়ে বুশরা। অতঃপর হাউমাউ করে কেঁদে ওঠে মেয়েটা। চটজলদি 2 হাত দিয়ে মুখে চেপে ধরে সে, যাতে তার কান্নার আওয়াজগুলো কারো কানে না পৌঁছায়। তা না হলে বাড়ি ভর্তি লোকজনের নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে, যার উত্তর তার কাছে থাকলেও সে কাউকে দিতে পারবে না। বুশরা তার হাত দিয়ে কান্নার আওয়াজ আটকাতে সক্ষম হলে চোখের পানি বাদ মানছে না তার। আখি জোড়ার মুষলধারে বৃষ্টির ন্যায় ঝরে ঝরে পড়ছে। এ যেন থামবার নয়। এমত অবস্থায় বুশরার কাঁধে কেউ হাত রাখে। তরিতে বুশরা তার চোখ মুখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, তবে সে বিফলে যায়। কিছুতেই স্বাভাবিক হতে পারছে না মেয়েটা, তাই বাধ্য হয়ে সামনের দিকে হাঁটা ধরলে তার একটা হাতে টান পড়ে। এবার অনিচ্ছা সত্ত্বেও সে পেছনে ফেরে, আর শুভ দেখতে পায় তার বোনের করুণ বিধ্বস্ত চেহারা। বুশরার সারা মুখ লাল হয়ে আছে, চোখের কোণে এক গাদা অশ্রু, তা থেকে গলগল করে ঝরে ঝরে পড়ছে গাল বেয়ে। ভাইয়া, ঠোঁট উল্টে এই একটা শব্দ উচ্চারণ করে বুশরা তার ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। সারাদিন দুষ্টুমিতে মেতে থাকা বুশরার এমন করুণ অবস্থা যে কোনো দিন দেখতে হবে তা কল্পনাও ভাবেনি শুভ। ছোট বোনকে এভাবে দেখে সারা দুনিয়া অন্ধকার লাগছে তার। শুভ কাঁপা কাঁপা হাতে বোনের চুলে হাত বুলিয়ে জানতে চায়, এই পাগলি, কান্না কেন করছিস? কি চাই ভাইয়াকে বল। ভাইয়া, আমার মায়ের ভাইকে চাই। তাকে আমি ভালোবাসি, গত 2 বছর ধরে ভালোবাসি, কিন্তু লোকটা খারাপ, চরম খারাপ। আমাকে বুঝতে চায় না, কেমন ছোট বোনের মতো করে দেখে। কেন এমন করে? তার কি আমি বোন লাগি? তার নিজের বোন থাকতে আমাকে কেন বোনের নজরে দেখতে হবে? বলো না ভাইয়া। ভাইয়া, ওই লোকটা বিদেশি ওই আপিটাকে পছন্দ করে, তাকেই ভালোবাসে, আমাকে কেন বাসে না? বলো না ভাইয়া। তুমি কিছু বলছো না কেন? তো তোমার মাহির ভাইকে পছন্দ না? কি হলো, কিছু বলো। আমার কিন্তু মাহির ভাইকেই চাই। মরে যাব ভাইয়া, তাকে ছাড়া বাঁচবো না। বলো না, তার সাথে আমার বিয়ে দেবে তো? এক নাগারে কথাগুলো বলে হু হু করে কেঁদে ওঠে মেয়েটা।
বুশরা তার নিজের মধ্যে নেই, জ্ঞানশূন্য হয়ে ভাইয়াকে কি বলছে সেদিকে তার কোনো হুঁশ নেই। সে তার মতো বিলাপ করে কেটে চলেছে। শুভ পুরো স্তব্ধ হয়ে গেছে। সে আজকে বুঝতে পেরেছিল বুশরা মাহিরকে পছন্দ করে, কিন্তু এতটা গভীরভাবে চায় তা তো টের পায়নি। ভালোবাসা বুঝি এমনই হতে হয়, অন্তর থেকে আসা গভীর ভালোবাসা। কিন্তু সে তার বোনকে কিভাবে বোঝাবে যে মাহির বিবাহিত, ওই বিদেশিনী তার অর্ধাঙ্গিনী, 4 বছর আগে তাদের বিয়ে হয়ে গেছে। পৃথিবীর কোনো মানুষই পারফেক্ট সুখী নয়, সে ছোট হোক বা বড়। সুখ দুঃখ মিশ্রিত মানুষের জীবন। প্রত্যেকজনের জীবনে আসে সুখের পর দুঃখ, আবার সমস্ত দুঃখ কাটিয়ে এক ফালি রোদের ন্যায় উকি দেয় এক টুকরো সুখ। সেভাবেই একদিন বুশরার জীবনও এক টুকরো সুখ এসে হাজির হবে বুশরার দোরগড়ায়, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেদিনের ঘটনার পর 1 সপ্তাহ কেটে গেছে। বুশরা তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তার ভাইয়াকে সবটুকু উকলে দিল, পরক্ষণে একেবারে নিশ্চুপ হয়ে যায়। তাকে সারাক্ষণ নিজের রুমের পড়ার টেবিলে দেখা যায়, চোখ মুখের অবস্থা কাহিল। তাকে এভাবে দেখে সবাই ভেবে নেয় কদিন পরে পরীক্ষার জন্যই হয়তো মেয়েটা টেনশনে আছে, তাই সবাই সবার মতো করে বোঝায় যাতে সে টেনশন না করে। কিন্তু শুভ জানে তার বোনের নিশ্চুপের কারণ, তাই সে সিদ্ধান্ত নিল মাহিরকে সবটা জানাবে। রবিবার হওয়ার দরুন তুর্য আজ সারাদিন বাড়িতে। এই কদিন সে যে কি চাপের মধ্যে ছিল তা শুধু সেই জানে। ভেবেছিল লাঞ্চের পরে মীরার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে, কিন্তু সে রুমে থাকাকালীন মেয়েটা এমুখ হয়নি। ঘরমা পারচারি করছে তুর্য। এই মেয়েটা তাকে কোনোভাবে এড়িয়ে চলে তার দম বন্ধ হয়ে আসে। তা কি বোঝে না মেয়েটা? না, বোঝে না। বুঝলে হয়তো সে তার সাথে এমন করতো না। দারুণ চাপা স্বভাবের মেয়ে মীরা। তার মনের কথাগুলো যেমন কাউকে টের পেতে দেয় না, তেমনি তার অভিমানগুলো কারো কাছে প্রকাশ করে না। তাই তো তুর্যের জন্য তার পাহাড় সমান অভিমানগুলো তার অন্তরের ছোট্ট কুটিরে তালা দিয়ে রেখেছে। কোনোভাবেই সেই ওই বদ লোকটাকে বুঝতে দিবে না। দুপুরে কড়া রোদে ছাদের এক করে চুপটি করে বসে চক্ষু জেরা হতে অশ্রু ঝরাচ্ছে মীরা। কদিন থেকে তুর্যের ব্যবহার তাকে কঠিন থেকে কঠিন পীড়া দিচ্ছে। কেন শুধু শুধু লোকটা তাকে নিজের মায়ের গভীরভাবে আটকে দিচ্ছে? লোকটা কি বুঝছে না তার এক্সট্রা কেয়ার মেয়েটার বুকটা কয়েকশো খণ্ড করে দেয়? মীরার পাশে থাকা মুঠো ফোনটা ভাইব্রেট হচ্ছে অনবরত, কিন্তু সেদিকে তার কোনো রকম হুঁশ নেই। সে তার মতো দু হাঁটুর মাঝখানে মাথা দিয়ে চুপটি করে আছে। তুর্য ড্রয়িং রুমে এসে বসেছে অনেকক্ষণ যাবৎ, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। আর না পাওয়ারই কথা। আজ যেহেতু ছুটির দিন, সেহেতু সকলে লাঞ্চ করে নিজের নিজের রুমে ভাত ঘুম দিচ্ছে। অসহ্য, মেয়েটা কোথায় গেল? আচ্ছা ছাদে জানি তো। তুর্য, সত্যি তুই পাগল হয়েছিস? দুপুরে এই কড়া রোদে ও ছাদে কি করবে? এক মনে বিড়বিড় করে চলেছে তুর্য। মীরা, মীরা, কোথায় আছো তুমি? না, কোনো উত্তর আসছে না দেখে অধৈর্য হয়ে যায় তুর্য। সারা বাড়ি তার খোঁজা শেষ, এমনকি মেয়েটাকে কলও করে ফেলেছে 3 বার। না কল রিসিভ করছে আর না সামনে আসছে। সব জায়গায় খুঁজে ফেললেও ছাদটা বাকি পড়ে গেছে তুর্যর। তবে তার জানার আছে মেয়েটা ছাদে নেই, কারণ এই কড়া রোদে কেবল পাগলে থাকতে পারে। কিন্তু মীরা তো পাগলি নয়, তাই তার সেখানে থাকার কোনো চান্স নেই। তুর্যর মন মানল না। সে নিশুতির মতো একটা করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তবে তার কাছে আশ্চর্য লাগলো, সত্যি মেয়েটা সেই কড়া রোদেই মাথা নিচু করে চুপটি করে বসে আছে, যা দেখে সে বেকুব বনে গেল। মীরা, পাগল হয়েছে তুমি? এই কড়া রোদে কী করছো? তুজোর প্রশ্নে কোনো ভাবান্তর নেই মীরার। সে তার মতোই আগের ন্যায় বসে আছে। এবার তুজোর রাগ উঠে যায়। সে মীরার বাহু ধরে হ্যাঁচকা টান দেয়, যার ফলস্বরূপ মেয়েটা কুকিয়ে ওঠে। আবার আকস্মিক এমন হওয়াতে একটু ভয় পেয়ে যায়। এতক্ষণ তার কোনো হুঁশ ছিল না, সে তো তার ভাবনাতে মগ্ন ছিল। এভাবে হঠাৎ কে ব্যথা দিল দেখার জন্য খানিকটা উপরে তাকায় মীরা, আর দেখতে পায় চোখ মুখ শক্ত করে তুর্য তার দিকে তাকিয়ে আছে। মীরার মুখ বিবর দেখে স্তব্ধ হয়ে যায় তুর্য। মেয়েটা কাঁদছে, কিন্তু কেন? কি হয়েছে মীরা? তুমি কান্না করছো কেন? আর এভাবে রোদের মধ্যে বসে থাকার মানে কি? তুর্যের অস্থির কণ্ঠস্বর, যা শুনে বিরক্তিতে আঁখি জোড়া বন্ধ করে নেয় মীরা। অসহ্য লাগছে তার লোকটাকে। কেন তার খোঁজ করতে করতে ছাদ পর্যন্ত চলে এসেছে সে? আর তো মাত্র 2 মাস। তারপর দুজন দুজনের রাস্তায়। সে তার মতো থাকবে আর মীরা মীরার মতো। তাহলে কিসের এত অধিকার আর এত আধিক্যতারই বা কী আছে? মীরা তুর্যর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অন্য পাশে মুখ ফেরালো। তা দেখে মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল তুর্য। অতঃপর দুহাত দিয়ে তার পান পাতার ন্যায় মুখখানি 2 হাতের মধ্যে ভরে নিল। নিচে চলে, এখানে খুব গরম। তুর্য তার বা হাত দিয়ে মীরার ডান হাত ধরে নিচে নিয়ে যেতে নিলে মেয়েটা তার হাতটা ঝাড়া মেরে ফিরিয়ে নেয়। অতঃপর তুর্য থেকে অনেকটা দূরে সরে বসে। এবার তুর্যর মেজাজ দেখে কে?
ক্রমে তার কপালের রগ ফুলতে থাকে, শক্ত হয়ে যায় চোয়াল। তবে সেদিকে পাতা দিল না মীরা। তুর্য কম যায় না, সে এগিয়ে যায় মেয়েটার দিকে, যার ফলস্বরূপ গুজে যায় তাদের সমস্ত দূরত্ব। এখন আর তাদের মধ্যে এক আঙ্গুলও ফাঁক নেই। এমত অবস্থায় তুর্যর শক্ত হাত আরও শক্ত হয়ে বসে মীরার গালে। অতঃপর সেভাবে মেয়েটার মুখটা নিজের একদম কাছে টেনে এনে হিসিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমার থেকে দূরে যাওয়ার? এই তুর্য চৌধুরীর থেকে ছাড়া পাওয়া অতটা সহজ নয়। কথাগুলো বলার সময় তুর্যর পুরো উষ্ট্রযুগল মীরার নরম গোলাপি ঠোঁটে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে বারংবার। কেঁপে ওঠে মীরা। না, তুর্যের স্পর্শে নয়, বরং মানুষের শক্ত শক্ত অধিকার দেখিয়ে বলা কথাতে। আর থাকতে পারল না মীরা। ততক্ষণে হু হু করে কেঁদে উঠল ব্যথায়। তা দেখে ছেড়ে দিল তুর্য। ছাড়া পাওয়ার সাথে সাথে মীরা তার ফোন হাতে নিল। অতঃপর একটা টেক্সট লিখে তুর্যের নাম্বারে সেন্ড করে দিল। মাথায় এমনিতেই বিগড়ে আছে তুর্যর, তার উপর মীরার পাঠানো টেক্সট, আমাকে ভালোবাসেন?